হ্যাঁ, ক্লাস আবার শুরু করে দিচ্ছি। যে এখন তোমরা সকলে জয়েন করে ফেলো। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পেয়ে থাকলে একটু কমেন্টস করে জানাও। কেউ কি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পেলে একটু কমেন্টস করে জানাও। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, মোস্তারি রিয়া তুমি কমেন্টস করেছো। মোস্তারি, এই এই ক্লাসটার লিঙ্কটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে একটু দিয়ে দাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে নতুন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি ওইখানে একটু লিঙ্কটা দিয়ে দাও। হ্যাঁ, একজন আছো, বাকিরা সবাই জয়েন করে ফেলো আর কি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, আজকে প্রথম দিন তো এই জন্য হয়তো অনেকেই ঠিকভাবে বুঝে উঠতে পারবে না। শরীফুল আসছো, ভেরি গুড। শরীফুল জয়েন করে ফেলো, যারা আছে সকল জয়েন করে ফেলো, আমরা শুরু করে দেবো। হ্যাঁ, শরীফুল আছে, ঠিক আছে। শরীফুল, এই ক্লাসের লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, যে 8 জনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে দিয়ে দাও। তাহলে ওই লিঙ্ক থেকে এখানে চলে আসতে পারবে যারা জানে না তারা। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আজকের ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। আহ, তোমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছ, যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই ইন্টারফেসটা দিয়ে আমরা শুরু করছি। তো আমরা বেসিক্যালি তোমাদের যে পার্টটা দিয়ে শুরু করব সেটা হলো, তোমরা এই যে দেখতে পাচ্ছ আমার সামনে বইটা, প্রাণী বিজ্ঞান পরিচিতি। হ্যাঁ, প্রাণী বিজ্ঞান পরিচিতি। আশা করি সকলে শুনতে পাচ্ছ। মুস্তারি আছো, শরীফুল আছো। হ্যাঁ, শরীফুল, সাউন্ড ক্লিয়ার তো না? সাউন্ড ক্লিয়ার? ওকে। যারা নেই তাতেও সমস্যা নেই, কারণ হলো যে এই ক্লাসটা তো রেকর্ডেড থেকে যাবে আর কি। তুমি যখন ইচ্ছে তখনই ক্লাস দেখতে পারবে এটা, যখন যে সময় সুযোগ পাও তখনই দেখে নিতে পারবা। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রাণী বিজ্ঞান পরিচিতি। তো আমরা 3টা কোর্স নিয়ে কিন্তু কথা বলবো। অনার্স প্রথম বর্ষ, 24-25 সেশন, পরীক্ষা 2025। এই সেশনে যে আমরা কোর্সটি কমপ্লিট করব, তো এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রাণী বৈচিত্র্য 1, প্রাণী বিজ্ঞান পরিচিতি এবং বাস্তু বিজ্ঞান। এই 3টি কোর্স কিন্তু আমরা শেষ করবো ইনশাল্লাহ। সো আমরা নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, নসিবে চলে আসছে। বাকিদেরকে একটু নক দিয়ে নিয়ে আসো আর কি। আজকে প্রথম ক্লাস, প্রথম দিনে তোমরা অনুপস্থিত থাকবে, তাহলে বিষয়টা কেমন হয়? যারা এখন জানতে পারে নাই তাদের একটু নক দিয়ে নিয়ে আসো, যে স্যার ক্লাস করাচ্ছে, সবাই চলে আসো আর কি। তো তোমাদের অ্যাক্টিভিটি থাকলে আমার ক্লাস করতে সুবিধা হবে আর কি। আর আম, কিছু বেসিক কথা বলে নিই আর কি, যে অনলাইনে যখন ক্লাস নেবো, যখন লাইভ ক্লাস নেবো আর কি, তখন তোমরা হলো কোনো সমস্যা থাকলে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবা। আমার সামনে ল্যাপটপ আছে, ওই কমেন্টস আমি দেখতে পাচ্ছি আর কি। তোমাদের কে কি কমেন্টস করতে সেটা দেখতে পাচ্ছি। তো ইনস্ট্যান্ট আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে। আর লাইভ ক্যামেরাতে একটু ফোকাস আপ ডাউন হচ্ছে, এটা হবে আর কি। আচ্ছা, সমস্যা নাই, আজকে না আসলে সমস্যা নেই, ফাতেমা আজকে আসতে পারে, সমস্যা নেই। মানে এই ক্লাস তো রেকর্ড থাকবে আর কি, তো যখন সুবিধা হয় তখনই দেখে নিতে পারবে আর কি। তো যেটা বলছি আর কি, যে আহ, 3টি কোর্স নিয়ে আমরা কথা বলবো আর কি। তো আমরা প্রথমে কিন্তু এই প্রাণীবিজ্ঞান পরিস্থিতি নিয়ে শুরু করবো আর কি। এটা দিয়ে এই শুরু করব আমরা, একাধারে ক্লাস নিতে থাকবো আমরা। যেরকম সুবিধা হয় সেভাবে ক্লাস নিতে থাকবো।
প্রাণীবিজ্ঞান পরিস্থিতি পড়বো, প্রাণী বৈচিত্র্য পড়বো, বাস্তুবিজ্ঞানও পড়বো। তোমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড অনেক সময় পড়বে আর কি। তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং ক্লাসগুলো হবে র্যান্ডমলি হবে আর কি। এটা শিডিউল থাকবে আর কি। ধরো প্রবাবল শিডিউল আর কি, শুক্রবার, তারপরে রবিবার, মঙ্গলবার এই দিনগুলোতে ক্লাস নিতে পারি। আবার যদি চেঞ্জও হতে পারে, অনেক সময় কোনো দিন হয়তো বা নিতে পারলাম না, পরের দিন নিলাম। তো সবচেয়ে বড় কথা হলো যে এই কোর্সে যতগুলো ক্লাস থাকবে সবগুলো ক্লাসে কিন্তু রেকর্ড থাকবে। এটা এই গ্রুপটা সবসময় থেকে যাবে, সবসময়ের জন্য থেকে যাবে ইনশাল্লাহ। তো যে কোনো সময় তোমরা চাইলেই কিন্তু ঢুকে এই ক্লাসগুলো দেখতে পারবা। আর আমি ক্লাসগুলো আনলিস্টেড করে রেখে দেবো আর কি। তো সিরিয়ালি কিন্তু তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবে। তো এই ক্লাসগুলো সবসময়ের জন্য থাকবে। তো কোনো টেনশন নাই। তো এবার আসো, যেটা নিয়ে কথা বলছি আজকে, আমরা ছোট্ট একটা টপিক্স নিয়ে আলোচনা করবো, যেহেতু আমরা শুরু করতেছি আর কি। তো প্রথম দিন আমরা ছোট টপিক্স নিয়ে কথা বলবো আর কি, এবং গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা পরীক্ষায় এসে থাকে সবসময় আর কি, সেরকম একটা টপিক্স নিয়ে কথা বলবো আর কি। ওকে, তো যাই হোক, তো তো আমি শুরু করবো কিন্তু প্রাণীবিজ্ঞান পরিস্থিতি, এটা দিয়েই শুরু করবো আর কি। এটা আমরা আপাতত চলমান থাকবে আর কি, বাকিগুলো কন্টিনিউ হতে থাকবে আর কি। ওকে, মোস্তারি, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তো তারপরে তোমাদের যদি কোনো কমেন্টস থাকে, কোনো কিছু জানার থাকে, এখানে কিন্তু তোমরা কমেন্টস করবে। আমার সামনে ল্যাপটপ আছে, আমি কমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছি আর কি। তো যে কারণে যে কোনো ইনকোয়ারি থাকে সেটা আমাকে এখানে লিখে জানাবা। তো আমি দেখে তোমার অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো আমরা এই যে বলছিলাম আর কি, যে কোর্স তোমাদের প্রথম ইনকোর্স পরীক্ষা সম্পন্ন হয়ে গেল। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা তোমাদের এপ্রিল মাসে হবে, ঈদের পরে সম্ভবত। তো কিন্তু তোমাদের এই পড়াশোনা কিন্তু কার্যক্রম চালিয়ে যেতে হবে। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা হবে ঠিক তার ধরো 20 দিন বা 25 দিন পরে তোমাদের দেখবে যে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিবে। তাহলে ফর্ম ফিল আপের জন্য আরো 1 মাস সময় পাবা। তারপরে আরো 1 মাস পরে, দ্যাটস মিন দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার 2 মাস পরেই কিন্তু একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়ে গেছে আর কি। ঠিক আছে, তো এই জন্য এখন থেকে তোমরা এই বিষয়গুলোতে সিরিয়াস হয়ে যাও। আর একটা বিষয় হলো যে প্রাণী বিজ্ঞানে তোমরা পড়তেছো বা প্রাণী বিদ্যাতে তোমরা পড়তেছো। তো আহ, মনে হতে পারে যে অনেক সহজ সাবজেক্ট, কিন্তু বেসিক যদি ক্লিয়ার করে না যাও, বেসিক ক্লিয়ার না থাকলে পরবর্তী লাইফে গিয়ে কিন্তু তুমি প্রাণী বিজ্ঞানের এই জ্ঞানগুলো কিন্তু প্রয়োগ করতে পারবে না। তো এই জন্য আমাদের বেসিকটা ক্লিয়ার করা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন জিনিসগুলো আমাদের জানা দরকার। তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিসিএস বলো, সব জায়গায় কিন্তু এই যে এই কোর্সগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে আর কি। একদম হুবহু এইখান থেকে অনেক প্রশ্নই থাকবে, যেটা বিসিএস রিটেনে লাগে আর কি। সেগুলো প্লাস তুমি ভাইবা যখন দিতে যাবে তখন এই কোর্স থেকে প্রশ্ন লাগবে। তারপরে তোমার হলো যে কোনো পরীক্ষায় তুমি ভাইবা দিবা, তখন তোমার কিন্তু জুলজির প্রশ্ন লাগবে, অথবা তুমি যদি শিক্ষক হও বা মনে করো আমার মতো শিক্ষক হও এরকম। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই যে এই সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তো যে কলেজে পড়ো না কেন, তো তোমার কোয়ালিটি যদি ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু তুমি অটোমেটিক তোমার পজিশনটা তৈরি করে নিতে পারবে। সো আমাদের ড্রিম থাকবে বিগ। ঠিক আছে, আহ, ফাতেমা চলে আসছে, ভেরি গুড, ভেরি গুড। আজকে প্রথম ক্লাস, তো স্টুডেন্ট বেশি থাকলে বেশি ভালো লাগবে আমার। আর খুবই অ্যাক্টিভিটি দেখাবো, যেখানে কমেন্টস করলে কিন্তু মনে হবে যে আমরা সামনাসামনি আছি আর কি, এবং ক্লাস নিচ্ছি আর কি। তো যাই হোক, আমার কথা আশা করি খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছো। ফোকাস একটু আপ ডাউন করতেছে আর কি। তো এটা সমস্যার সমাধান হবে আশা করি। আর উম, যখন আমরা সবসময় লাইভ ক্লাস না নিলেও, ধরো আমরা যখন রেকর্ডেড ক্লাস দেবো, রেকর্ডেড ক্লাসে কিন্তু ফোকাসে কোনো সমস্যা হয় না আমার কাছে। তো সেই রকম ক্লাসও কিছু থাকবে, দেখবে তখন আর সমস্যা হবে না আর কি। তো যেটা বলছে আর কি, তো আমাদেরকে যোগ্য উপযোগী করার জন্য আর কি, তোমরা ধরো ন্যাশনাল ইউনিভার্সিটি পড়তেছো, তো তোমরা খুবই কিন্তু যোগ্যতা সম্পন্ন অনেক ছেলে মেয়ে এখানে রয়ে গেছে আর কি। আমার ডিপার্টমেন্টে অনেক ছেলে মেয়ে রয়ে গেছে যারা এখানে মেডিকেলে চান্স পাওয়ার মতো যোগ্যতা রয়ে গেছে কিন্তু। এখন ধরো এই যে এই বছর তোমাদের ব্যাচ থেকে কিন্তু একটা মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, রাজশাহী মেডিকেল। এখন ও যদি রাজশাহী মেডিকেলে পরীক্ষা না দিত, তাহলে কি মনে হতো? তাহলে মনে হতো যে ওর মনে হয় কোনো কোয়ালিটি নেই, মনে হয় এরকমই। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না কিন্তু। ওর কোয়ালিটি আছে, তোমাদের কোয়ালিটি আছে। তো এই কোয়ালিটিগুলো তোমাদের এনশিওর করতে হবে আর কি। তো তোমাদেরকে কোয়ালিটিগুলো ধরে রাখতে হবে আর কি। আর আমি সবসময় তোমাদেরকে ইন্সপায়ার করে যাবো ইনশাল্লাহ। ক্লাসে তো সবসময় করেই যাবো সবসময়, যেন তোমরা বড় কিছু হতে পারো, বড় বড় কিছু হতে পারো। একসময় দেখো আমার কলিগ হয়ে চলে আসলা, এই কলেজে জব করলা, তো সেটা কিন্তু দারুণ ব্যাপার হবে। আশা করি তোমাদের এই ইন্সপিরেশনগুলো কাজ করবে আর কি। তো এই যে ড্রিমগুলো ফিল আপ করার জন্য কি তোমাকে যুগোপযোগী হতে হবে। যুগ যুগোপযোগী হতে হবে, দ্যাটস মিন আমাদের বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলেগুলো, ওরা যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি তোমাদের মেনটেন করতে হবে। তো সেই ক্যাটাগরিতে যদি থাকো, তখন তোদের সাথে কিন্তু অনায়াসে কম্পিট করতে পারবে, এবং তোমার ভিতর থেকে কিন্তু একটা সাহস তৈরি হবে
যে আমি ওর সাথে কিন্তু পারবো, যে কোনো জিনিস আমি পারবো। তো এই যে বিষয়গুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আজকে প্রথম ক্লাস, তো এই কিছু মোটিভেশনের কথা আমি বলবোই, এটাই স্বাভাবিক। তো আশা করি সেগুলো তোমরা খুব ভালোভাবে নিবা আর কি, এই মোটিভেশনগুলো। তো যেটা বলছিলাম আর কি, তো এই যে আহ, এইভাবে তোমরা সামনের দিকে এগিয়ে যাও, এবং তোমরা এই যে প্রাণী বিজ্ঞানের বা প্রাণীবিদ্যার গভীর জ্ঞান নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। ইভেন দেখো বিসিএস ভাইবেতে যখন আমি ভাইবে পড়েছিলাম আর কি, তখন কিন্তু জুওলজির এক অধ্যাপক স্যার, উনি পিএসসি সদস্য ছিলেন আর কি, উনি কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন, এবং জুওলজির প্রশ্ন ডিপ কোশ্চেন করেছিলেন আর কি। তাহলে কিন্তু এই যে ডিপ কোশ্চেনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু যে কোনো সময় তোমার জন্য ওয়েট করতে চাই, তাহলে সেগুলো কিন্তু ঠিকঠাক মতো ক্লিয়ার রাখার জন্য তোমাকে অবশ্যই তোমার বেসিকটা নলেজ ক্লিয়ার রাখতে হবে আর কি। আর বেসিক ক্লিয়ার রাখার জন্য কিন্তু শুধু মুখস্থ করলে কিন্তু হবে না, এই জন্য তোমাদের পর্যাপ্ত ক্লাস করতে হবে আর কি। ঠিক আছে? তো যাই হোক, আমরা আর বেশি কথা বলবো না, সামনে এগিয়ে যাই। তো এই যে প্রাণী বিজ্ঞান পরিচিতি, আমার সামনে যে বইটা আছে, তোমাদের কাছে আশা করি বইটা আছে, এই বইটা ফলো করতে পারো। আর আমি যেটা করব যতটুকু সম্ভব, সেটা হলো যে যদি তোমাদের লেকচার শিট দিতে পারি আর কি, লেকচার শিট দেওয়ার চেষ্টা করবো তোমাদের, সেটা পিডিএফও দিতে পারি। তারপরে হলো যদি তোমরা ওটাকে তোমরা প্রিন্ট আউট দিয়েও নিতে পারবো আর কি। সেরকম লেকচার শিট তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করবো আর কি। আমি কথা দিতে পারতেছি না পুরোপুরি যে কতটুকু করতে পারবো, কিন্তু আমার প্রসেসে সবসময় থাকবে যে তোমাদেরকে লেকচার শিট দিয়ে দেবো আর কি। তাহলে লেকচার শিটগুলো তোমাদের পড়াগুলো গোছানো থাকবে, কিভাবে অ্যান্সারগুলো করতে হবে সেগুলো তুমি সহজে বুঝতে পারবে। ওকে, সেই হলো বিষয়। সো এই প্রাণীবিজ্ঞান পরিস্থিতি আমরা আজকে শুরু করবো যে অধ্যায়টি, সেটা হলো তৃতীয় অধ্যায় শুরু করবো আমরা। তৃতীয় অধ্যায় শুরু করবো আমরা। তৃতীয় অধ্যায়ে কি আছে দেখো, সিলেবাস কিন্তু পরিবর্তিত সিলেবাস, মাথায় রেখো। তৃতীয় অধ্যায়ে কি আছে? তৃতীয় অধ্যায়ে তোমার হলো প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, সেটা নিয়ে কথা বলা আছে। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, এইটা নিয়ে কিন্তু তোমাদের কথা বলা আছে। তো শ্রেণীবিন্যাসের ভিত্তি এই অধ্যায়ে নিয়ে আমরা কথা বলি। এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, যেমন মনে করো প্রতিসাম্যতা, এটা একটা প্রশ্ন রয়ে গেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর খণ্ডায়ন বা খণ্ডায়ন, এটা নিয়ে রয়ে গেছে। তারপর অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর তোমার হলো এই যে ভ্রূণীয় বিকাশ, ব্লাস্টোপোরের পরিণতি, তারপর প্রোটোস্টোমিয়া, তারপর ডিউটেরস্টোমিয়া, এই পার্থক্য, তারপর জার্মিনাল স্তর, তারপরে সিলোম, তারপরে পৌষ্টিকনালীর ধরন ও পুষ্টি ধরন, তারপরে পরিমাপযোগ্য ও গণনাযোগ্য বৈশিষ্ট্য, তারপরে জীবনযাত্রা প্রণালী, স্বভাব, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে? সো আমরা সেগুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সো তাহলে আজকে আমরা কি শুরু করতে, হ্যাঁ, ফাতেমা নসিব বলেছে স্যার অনেক ভালো হবে। ফাতেমা বলছে যে স্যার পিডিএফ দিয়ে দিন, আমরা প্রিন্ট আউট করে নেব। ওকে, ভেরি গুড, পিডিএফ দিয়ে দেবো আমি ইনশাল্লাহ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ধরো আজকের লেকচারটা যদি আমি নিই, আজকে যে বিষয়ের উপর লেকচার নেব সেটা হলো প্রতিসাম্যতা নিয়ে আমি আজকে ক্লাস নেব। তো প্রতিসাম্যতা এই ক্লাসটা নিয়ে তোমাদের এইটা লেকচার শিটটা বা এই লেকচারটা আমি দিয়ে দিতে পারি, অথবা পুরো চ্যাপ্টার শেষ করে পুরো লেকচার শিটটা একদম পিডিএফটা তোমাদেরকে মাঝখানে দিয়ে দেওয়া, তো সেটাও হতে পারে। যাই হোক, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমরা আহ, যদি তোমাদের কোনো ফ্রেন্ড থাকে ওদেরকে বলো যে এই কোর্সে যেন যুক্ত হয়ে যায় আর কি, তাহলে আরো ভালো হবে, দেখবে জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আর কি। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আর কি। তো আমরা এই চ্যাপ্টারে ঢোকার আগে দুই একটা বেসিক কথা বলে নেব। তো সেই বেসিক দিকে যাচ্ছি। প্রথমে হলো যে প্রাণী বৈচিত্র্য, যদিও এটা প্রাণী বৈচিত্র্য হলো পরবর্তী তোমাদের হলো ওই পার্টের কথা আর কি, তো সেটা আমরা বলতে চাচ্ছি না আর কি। তাহলে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি আর কি, আহ অ্যানিমেশনের ভিত্তিতে চলে যাচ্ছি আমরা। আর আমার কথা কি খুব ফাস্ট হচ্ছে কিনা, যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা। ওকে, মোস্তারি বলতেছে ওকে, ঠিক আছে। ওকে, তো প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আমরা মূলত আলোচনা করবো আজকে। তো শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো কিন্তু অনেকগুলো আছে আর কি। আর শ্রেণীবিন্যাসের যে ভিত্তি, আসলে ভিত্তিটা আসলে কার উপর ডিপেন্ড করে আসলে নির্ণয় করা হয়। ধরো সিম্পলি বলতেছি, ধরো 50 জন মানুষ আছে। তো এই 50 জন মানুষের মধ্যে এদেরকে আমি আলাদা করব কিছু কিছু বিষয়ের উপর ভিত্তি করে আলাদা করব। তো কি কি, ধরো 50 জন মানুষের মধ্যে 10 জন হলো চশমা পরে আছে,
আমরা বললাম কি যে যারা চশমা পরেছে তারা একদিকে চলে যাও, আর যারা চশমা পরিহিত নেই তারা অন্যদিকে চলে যাও। তাহলে কি আলাদা হয়ে গেল না? তাহলে এই যে তাদেরকে এই 50 জন মানুষকে যে আলাদা করলাম, ধরো 10 জন চশমা পরে আসছে, এই 10 জনকে যে আমরা আলাদা করে ফেললাম, সেই আলাদাটা করছি কার উপরে ভিত্তি করে? চশমা, তাই তো? এই যে ধরো আমি আলাদা হয়ে গেলাম আর কি, কারণ আমার চোখে চশমা আছে। তো এই চশমার উপরে ভিত্তি করে আমি আলাদা করে ফেললাম। ফাতেমা বলতেছে স্যার লাইটিং এ প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, একটু সমস্যা হচ্ছে লাইটিং এ, এখানে দাঁড়াই। ওকে, আশা করি এখন সমস্যা হবে না। এখানে দাঁড়িয়ে ক্লাস নেই। এই লাইটিং এর সমস্যা, এ প্রচন্ড সমস্যা। দাঁড়াও, কি করলাম এটা? এক সুইচ চাপতে গিয়ে আর এক সুইচ চেপে ফেললাম, হলো এটা? একটু ওয়েট করো, স্মার্ট বাটন অন করে নিই। অফ হয়ে গেছে। লাইটিং সমস্যার সমাধান করে ফেলবো ইনশাল্লাহ, খুব দ্রুতই করে ফেলবো। আর রেকর্ডেড ক্লাস দিলে লাইটিং এর সমস্যা হবে না। ওকে, এখানে চলে আসলাম। ওকে, তো শ্রেণী বিন্যাসের যে ভিত্তি নিয়ে যে আমরা কথা বলছিলাম, তো সেই ভিত্তিগুলো কি কি? ধরো যে আমি বললাম যে চশমা যাদের চোখে আছে তারা হলো একদিকে থাকবে, আর যারা চশমা নেই তারা একদিকে। তাহলে এই যে আমরা মানুষদেরকে আলাদা করে ফেললাম, তো কার উপর ভিত্তি করে এই আলাদাটা করলাম? এটা কি? এই চশমার উপর ভিত্তি করে আলাদা করলাম। তাহলে এই চশমাটা হলো একটা শ্রেণী বিন্যাসের ভিত্তি। আচ্ছা, এটা একটা এক্সাম্পল হলো। ধরো আর একটা এক্সাম্পল দিই। ওই 50 জন মানুষের মধ্যেই বললেন যে যাদের হাতে এরকম ঘড়ি আছে, ঘড়ি, যাদের হাতে ঘড়ি আছে তারা একদিকে যাও, যাদের হাতে ঘড়ি নেই তারা অন্যদিকে চলে যাও। তাহলে এই যে এখন আমরা ভিত্তি কার উপর ভিত্তি করে মানুষদের আলাদা করলাম? ঘড়ির উপর ভিত্তি করে, তাই না? তো এরকমই প্রাণী জগতের যত প্রাণী আছে তাদেরকে কিন্তু আমরা আলাদা করছি, বিভিন্নভাবে আলাদা করছি, কিছু বিষয়ের উপর ভিত্তি করে আলাদা করছি। তো সেই যে বিষয়গুলোর উপরে আমরা আহ, অবলম্বন করে তাদেরকে আলাদা করেছি, সেগুলো হলো শ্রেণীবিন্যাসের ভিত্তি। ওকে, সেগুলো হলো তোমার হলো কি শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো যেমন কি কি, যেমন দেহের আকার। একটা প্রাণী সাইজে খুবই ছোট, তো তার এক ধরনের বিষয় থাকবে আর কি। আর একটা প্রাণীর সাইজের আকার অনেক বড়, তখন তার আর অন্যরকম বিষয়টা চলে আসবে আর কি। তাহলে আকার ছোট তারা এক গ্রুপে চলে গেল, আর আকার বড় তারা এক গ্রুপে চলে গেল। তাহলে এই যে বিষয়টা, তাহলে এটা একটা ভিত্তি। তারপরে মনে করো যে সংগঠন কর্মকর্তা, জীবন পদ্ধতি, এই প্রত্যেকে এক একটা ভিত্তি, অনেকগুলো ভিত্তি আছে শ্রেণীবিন্যাসে আর কি। তো এইগুলোর মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট না, বেশিরভাগ যেগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে, যেমন হলো ভ্রূণস্তর, এটা ইম্পর্টেন্ট থাকে। ভ্রূণস্তর, এটা ইম্পর্টেন্ট থাকে। তারপরে মনে করো যে তোমার খণ্ডায়ন, প্রতিসাম্যতা, অঞ্চলায়ন, ঠিক আছে, তারপরে তোমার সিলম, এইগুলো হলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে মূলত আমরা ডিটেলস আলোচনা করবো আর কি। আহ, সবগুলো এখানে লাগবে না, অনেকগুলো যদিও ভিত্তি এখানে, সবগুলো তোমাদের প্রয়োজন হয় না আর কি। তো সেই যে যেগুলো আছে সেগুলো মাঝখান থেকে আমরা একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হলো যে প্রতিসাম্যতা নিয়ে আমরা কথা বলবো। ডিরেক্ট আমরা প্রতিসাম্যতাতে চলে যাচ্ছি।
আমরা অনেকদিন হলো স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হয় না, যে কারণে কিছু বিষয় অভ্যস্ত ছিলাম সেগুলো একটু এলোমেলো হয়ে গেছে। ওকে, তো এই হলো প্রতিসাম্যতা দিয়ে আমরা শুরু করতেছি আমাদের প্রথম ইয়েটা। তো চলো যাই, আমরা শুরু করি আর কি। তাহলে প্রথম কথা, যে প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা কি? আশা করি সকলে শুনতে পাচ্ছ। প্রতিসাম্যতা কি? আমি লাইটটা অফ করে দিয়েছি, দেখি আবার দেই। প্রতিসাম্যতা কি সেটা নিয়ে আমরা প্রথম কথাটা বলবো আর কি। যে ধরো একটা প্রাণীকে আমরা ভাগ করব, তার দেহকে আমরা ভাগ করব। তো যখন ভাগ করব, তো ভাগ করলে যদি সমান সমান পার্ট পাই তার শরীরে আর কি, সদৃশ অংশের দেখা পাই আর কি, তখন তারা হবে প্রতিসম। আর যদি না পাই তাহলে অপ্রতিসম। ধরো আমার সামনে যে কোনো একটা জিনিস দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি আর কি। ধরো কি দেখাই। ওকে, ধরো এই যে একটা তেলাপোকা স্ট্যান্ড আছে আমার সামনে, এটা দিয়ে দেখো আর কি। এটা একটা প্রাণী, তেলাপোকা। দেখো, সো এই তেলাপোকা বা যে আরশোলা বলি যেটাকে আমরা, সো এই তেলাপোকাকে যদি মাঝখান দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু সমান দুটি অংশে তাকে ভাগ করা যাবে আর কি। একদম সমান দুটি অংশে ভাগ করা যাবে। তাহলে যদি তাকে সমান দুটি অংশে ভাগ করা যায় বা তাকে ভাগ করলে আমরা সমান সমান পার্ট যদি পাই, তাহলে তাকে আমরা কি বলবো? প্রতিসম প্রাণী বলবো। আর যদি না পাই তাহলে কি বলবো? অপ্রতিসম। ধরো আমাকে, ধরো আমি নিজে একজন হিউম্যান মানুষ, তো আমাকে যদি ধরো মাঝখান দিয়ে এভাবে কাটলা, এভাবে কাটলা, তাহলে দেখো আমার শরীরে কিন্তু দুই পাশে দুইটা সমান সমান অঙ্গের উপস্থিতি পাবা। কিভাবে দেখো? এই পাশে এক চোখ পাবা, এই পাশে চোখ পাবা, এই পাশে নাকের অর্ধেক, এই পাশে অর্ধেক, এই পাশে একটা কান, এই পাশে একটা কান, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এরকম কিন্তু আমাকে পাচ্ছ আর কি। তাহলে যদি মানে সংজ্ঞাটা কি আসবে? কোনো প্রাণীকে যদি কাটলে সমান সমান অংশ পাওয়া যায় তাহলে প্রতিসাম্য হবে। আর যদি কাটলে সমান সমান অংশ না পাওয়া যায় তাহলে কি হবে? সেটা অপ্রতিসাম্য হবে। বিষয়টা সিম্পল, জটিলতার কিছু নেই, খুবই সিম্পলি চিন্তা করো। কোনো প্রাণীকে তার দেহের মধ্যরেখা বরাবর যদি ভাগ করা হয়, ভাগ করলে যদি সদিশ অংশ পাওয়া যায়, দেহের সদিশ অংশ পাওয়া যায়, তখন তাকে বলবো প্রতিসম প্রাণী। আর যদি সদিশ অংশ মানে একই রকম অংশ যদি না পাই, তাহলে তাকে আমরা কি বলবো? অপ্রতিসম প্রাণী। আশা করি বুঝতে পারতেছো আর কি। সো আবার বলতেছি, যদি কোনো প্রাণীর দেহকে তার দেহের মধ্যরেখা বরাবর যদি ভাগ করি, ভাগ করলে বা মধ্যরেখা বরাবর ভাগ করলাম, ভাগ করলে যদি সমান অংশ পাই, তখন তাকে আমরা কি বলবো? প্রতিসম। এটা ২ ভাগ হতে পারে, ৪ ভাগ হতে পারে, তারপরে ৮ ভাগ হতে পারে। সেটা এখান থেকে স্পেসিফাই করে নাই যে কয় ভাগ হবে আর কি। তো বলা হয়েছে যে ভাগ করলে সমান অংশ পাওয়া যাবে। যদি এরকম পাওয়া যায় তখন তাকে আমরা কি বলবো? প্রতিসম প্রাণী। আর যদি না পাওয়া যায় তাহলে আমরা কি বলবো? অপ্রতিসম প্রাণী। আশা করি বুঝতে পারছো আর কি। তাহলে প্রতিসাম্যতার সংজ্ঞা কি হবে? যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় মধ্যরেখা বরাবর ভাগ করলে সদৃশ বা সমান অংশের উপস্থিতি পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলবো? প্রতিসাম্যতা বলবো। আশা করি বুঝতে পারছো আর কি। এগুলো প্রতিসাম্যতার সংজ্ঞা গেল আর কি। তো এখানে অনেকগুলো প্রাণী আছে, তোমরা দেখতে পাচ্ছ আর কি। তো আমি ধরো একটা প্রাণীকে আমি কি করলাম? ভাগ করতেছি। ধরো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অনেক ধরনের কিন্তু মানে ভাগ দেখা যাচ্ছে। যে এই যে এই অংশটা দেখো, এটা একটা হাইড্রা ছিল। তো হাইড্রাকে কিন্তু এভাবে কাটছে, ধরো এইভাবে কাটছে, আবার এইভাবে কাটছে, এইভাবে খণ্ডন করছে আর কি। তো খণ্ডন করে কি সমান সমান পার্ট পাওয়া গেছে হাইড্রাকে কাটার ফলে। এই সমান সমান পার্ট পাওয়ার ফলে তাকে আমরা কি বলবো? প্রতিসাম্য বলবো। আর এদিকে তুমি দেখো, এইখানে একটা প্রাণী আছে, যেটা হলো তোমার হলো স্কাইফা, ঠিক আছে, বা সাইকন। তো এই সাইকনকে তুমি এইভাবে কাটো বা এইভাবে কাটো বা এইভাবে কাটো বা এইভাবে কাটো, কখনোই তার দেহে সমান সমান অংশ পাওয়া যাবে না। কথা কবি বুঝতে পারছো? তাহলে এখানে হাতিকে যদি কাটি তাহলে দুইটা সমান পার্ট পাওয়া যাবে। চিংড়িকে ধরো কাটো তাহলে দুইটা সমান পার্ট পাওয়া যাবে। আবার ধরো এইখানে হাইড্রাকে যদি কাটো, ঠিক আছে, তাহলে কি সমান অংশ পাওয়া যাবে আর কি। যদি সমান অংশ সমান সমান অংশ পাওয়া যায় কোনো প্রাণীকে কাটলে, তাহলে সে প্রতিসাম্য হবে। আর একে দেখো, একে যত ভাগেই তুমি কাটো না কেন, তাকে সমান অংশ পাওয়া যাবে না। তো যেহেতু তাকে সমান অংশ তার দেহে ভাগের ফলে সমান অংশ পাওয়া যায় না, এই জন্য তাকে আমরা কি বলবো? অপ্রতিসম প্রাণী। আশা করি বুঝতে পারছো আর কি। ওকে,
তাহলে আমরা বলতেছি যে প্রতিসাম্যতার সংজ্ঞা দিলাম এবং অপ্রতিসাম্যতার সংজ্ঞা দিলাম। তাহলে অপ্রতিসাম্য প্রাণী কারা? যে সকল প্রাণীকে দেহের কোনো তল বরাবরই ভাগ করা যায় না এবং ভাগ করলেও সমান অংশ পাওয়া যায় না, তাদেরকে আমরা কি বলবো? অপ্রতিসম প্রাণী। আর যে সকল প্রাণীকে তার দেহের যে কোনো তল বরাবর ভাগ করলে সমান অংশে পাওয়া যায়, বা তার দেহকে মধ্যরেখে তল বরাবর ভাগ করলে সদিশ অংশের উপস্থিতি পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলবো? প্রতিসমতা। আশা করি বুঝতে পারছো আর কি। ওকে, এবার আসো, এই যে যে সকল প্রাণীর প্রতিসাম্য, তো এই প্রতিসাম্যতা আবার 4 ধরনের প্রতিসাম্যতা দেখা যায়। কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের প্রতিসাম্যতা আমরা দেখতে পারবো আর কি। তো ওই 4 ধরনের প্রতিসাম্যতা নিয়ে আমরা এখন আলোচনা করবো। তো আসো, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য। প্রথম প্রতিসাম্যতা হলো কি প্রতিসাম্য? গোলীয় প্রতিসাম্য। ওকে, প্রথম হলো গোলীয় প্রতিসাম্য। সো আমরা গোলীয় প্রতিসাম্য নিয়ে এখন কথা বলবো যে গোলীয় প্রতিসাম্যটা কি। সিম্পলি চিন্তা করো, খুবই সিম্পলি চিন্তা করো। ধরো কোনো একটা প্রাণীর দেহ একদম বল আকৃতির, একটা গোলক মনে করো। তো তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ আর কি, এই প্রাণীটা একদম দেখতে একদম গোলকের মতো। So, এটাকে সরিয়ে দিয়ে এদিকে। দেখো এই প্রাণীটাকে দেখতে মনে হচ্ছে কি একদম বলের মতো না, একদম গোলক আকৃতির মনে হচ্ছে না? যদি কোনো প্রাণীর দেহ গোলক আকৃতির হয়, এই যে গোলক, এরকম বলাকৃতি, যদি কোনো প্রাণীর দেহ গোলকাকৃতি হয় এবং তাকে যে কোনো তল বরাবর ভাগ করা যায়। আবার বলছি, যদি কোনো প্রাণীর দেহ গোলকাকৃতির হয় এবং তাকে যে কোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায়, তখন তাকে আমরা কি বলবো? গোলীয় প্রতিসাম্য। আবার বলছি, যদি কোনো প্রাণীর দেহকে যে কোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায়, তখন তাকে বলবো গোলীয় প্রতিসাম্য। এবং কেন করতে পারতেছি? কারণ তার দেহটা হলো এরকম, এরকম গোলক আকৃতির একটা দেহ। দেখো সবাই, এরকম গোলক আকৃতির দেহ। সো যদি প্রাণীর দেহ এরকম গোলক আকৃতির হয় এবং তাকে আমরা কি করতে পারতেছি? তাকে যে কোনো তল বরাবর কি করতেছি? তাকে আমরা ভাগ করতে, ধরো যে এই তল বরাবর ভাগ করতে পারতেছি, আবার এই তল বরাবর ভাগ করতে পারতেছি, আবার এই তল বরাবর ভাগ করতে পারছি, আবার এই তল বরাবর। তো আমি যে অ্যাঙ্গেলেই ভাগ করি না কেন, দেখো প্রত্যেকবারে কি সদিশ অংশ পাওয়া যাচ্ছে বা সমান অংশ পাওয়া যাচ্ছে। তো যদি এরকম হয় তখন তাকে আমরা কি বলবো? গোলীয় প্রতিসাম্য বলবো। ওকে, তাহলে গোলীয় প্রতিসাম্যের সঙ্গে আবার দিচ্ছি আর কি। তোমরা আছো তো নাকি? শুনতে পাচ্ছ তো আমার কথা? একটু কমেন্টস করে জানাও শুনতে পাচ্ছ কিনা এবং বুঝতে পারতেছো কিনা পড়া। হ্যাঁ, যারা আছো একটু কমেন্টস করে জানাও। মনে হচ্ছে আমি একা একা ক্লাস নিচ্ছি। সামনে স্টুডেন্ট না থাকলে ক্লাস নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো যারা আছে একটু কমেন্টস করে জানাও, বা একটা হাইটাই কিছু একটা দাও যে স্যার আমি আছি, আমরা কিন্তু আছি। আর কোনো জায়গায় না বুঝলে কিন্তু কমেন্টস দাও, আমি কিন্তু এখানে আমার ল্যাপটপের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি আসলে তোমরা কোনো কমেন্টস করতে পারছো না। যেমন এই যে ফাতেমা কমেন্টস করছে যে স্যার বুঝতে পারতেছি। হ্যাঁ ঠিক আছে, মোস্তারি শুনতে পাচ্ছ, ভেরি গুড। তারপরে নাসিফ, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, বুঝতে পারতেছো কিনা সেটাও একটা ক্লিয়ার করবো, যদি না বোঝো কোনো জায়গায় সঙ্গে সঙ্গে কমেন্টস করবো আর কি। আর ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে যদি কোনো প্রাণীর দেহ কি আকৃতি হয়, এরকম গোলক আকৃতি হয় এবং তাকে যে কোনো তল বরাবর কি করা যায়? ভাগ করা যায়। এবং ভাগ করলে সমান সমান অংশ পাওয়া যায়, অর্থাৎ সদিশ অংশ পাওয়া যায় তার দেহে, তখন সেই ধরনের প্রতিসাম্যতাকে আমরা কি বলবো? গোলীয় প্রতিসাম্য বলবো। ওকে, আশা করি বুঝতে পারতেছো আর কি। ওকে, তাহলে এই হলো গোলীয় প্রতিসাম্য। এখন গোলীয় প্রতিসাম্যের জন্য কিন্তু তোমরা যখন এই প্রশ্নটা অ্যান্সার করবো আর কি, তাহলে কিভাবে অ্যান্সার করবো আর কি? প্রথমে কিন্তু এরকম মানে সংজ্ঞা দিবা, যেমন গোলীয় প্রতিসাম্য পয়েন্ট করে লিখবা, লিখে তারপর সংজ্ঞা দিবা। এবং সংজ্ঞাটা যে হুবহু এরকম বইয়ের মতো হতে হবে তা কিন্তু নয়। আমি কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমাকে পিডিএফ আকারে আজকে দিয়ে দেবো যদি একটা পয়েন্ট পাই। আচ্ছা, ফাতেমা বলছে কি স্যার শিমুল গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, মেবি অ্যাপ্রুভ করে হয়নি। আচ্ছা, অ্যাপ্রুভ করে দিচ্ছে এখন, দাঁড়াও, অ্যাড হয়ে যেতে পারবে। করে দিচ্ছি। শিমুল, ওকে, শিমুলকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। হ্যাঁ, শিমুলকে জয়েন করতে বলো।
ঠিক আছে? তো আমরা চলমান থাকি আর কি ক্লাসে। যেটা বলছিলাম আর কি, তাহলে তোমরা যখন অ্যান্সার করবা, গোলীয় প্রতিসাম্য হেডিং করবা, হেডিং করে তারপরে সংজ্ঞা দিবা। সংজ্ঞা দেওয়ার পরে কি করতে হবে, তোমাকে অবশ্যই উদাহরণ দিতে হবে। দেখো আমি যখন এই কোর্সের খাতা দেখি আর কি, তখন কিন্তু আমি এটা খেয়াল করি, খুব ভালো মতো খেয়াল করি যে কারা কারা সংজ্ঞা দিয়েছে, কারা কারা চিত্র আঁকাইছে, কারা কারা উদাহরণগুলো লিখছে আর কি। সেগুলি কিন্তু আমি ভালো মতো খেয়াল করি আর কি। আর তোমরা এই ক্লাস করার সময় একটু খাতা কলম নিয়ে বসো, যেন টুকটাক নোট করতে পারো টুকটাক। আসলে এই নোট করাটা তোমার নোট আকারে না থাকলেও, যদিও তোমাকে আমি পিডিএফ দিয়ে দেবো, কিন্তু তারপরেও যদি টুকটাক লেখালেখি করো তাতে হবে কি তোমার এই জিনিসটা মাথায় দীর্ঘস্থায়ী হবে আর কি। এই জন্য মনে হয় একটু মানে খাতা কলম নিয়ে বসলে ভালো হয় আর কি। তাহলে আমি যে পয়েন্টগুলো বলছি, আমরা বলছি যে প্রতিসাম্যতা এবং অপ্রতিসাম্যর কথা বলছি। তো প্রতিসাম্যতা কয় রকম হয়? 4 রকম হয় আর কি। তো কি কি? সেটা হলো গোলীয় প্রতিসাম্য, সেটা হলো প্রথমটা। তাহলে তুমি যেটা করবা, তুমি লেখো যে 1 নম্বরে লেখো যে গোলীয় প্রতিসাম্য। গোলীয় 1 নম্বর কিন্তু, হ্যাঁ, প্রতিসাম্য। এই পয়েন্টটা করলা, তুমি এখন গোলীয় প্রতিসাম্যের সংজ্ঞা দিলা। আমরা প্রথম থেকে ধীরে ধীরে যাই, আস্তে আস্তে তোমাদের স্পিড অটোমেটিক বেড়ে যাবে আর কি। সো গোলীয় প্রতিসাম্য তোমরা সংজ্ঞা দিবা প্রথমে। সংজ্ঞা দেওয়ার পরে যেটা করবা যে এইটার উদাহরণ লিখবা। কি লিখবা? উদাহরণ। সো আমি এটা অন্য জায়গায় দেখাই, ব্রাশ একটা নিয়ে নিই, প্রিন্ট করে দিলাম। ধরো আমরা যে প্রথমে দিলাম কি, গোলীয় প্রতিসাম্যের সংজ্ঞা দিলাম, হলো গোলীয় প্রতিসাম্য। ওকে, দিলা। তারপর সংজ্ঞা দিলা, এখানে সংজ্ঞা গেল, সংজ্ঞা দিয়ে দিলা। সংজ্ঞা দেওয়ার পর তার নিচে কি লিখবা? উদাহরণ। ধরো আমি এখানে লিখলাম সেটা, এই যে উদাহরণ। উদাহরণগুলো কি কি হবে? যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হলো ভল বক্স, VOLVOX, ভল বক্স। শুধু ভল বক্স লিখে দিলেও হবে, কিন্তু নিচে অবশ্যই টান দিবে, এটা মাথায় রেখো। ভল বক্স। আর যদি পুরোটা লেখো তাহলে লিখবে গ্লো বেটার। ভল বক্স, এই যে গ্লো বেটার, ভল বক্স গ্লো বেটার। শুধু ভল বক্স লিখলে হবে, অথবা ভল বক্স গ্লো বেটার লিখলে হবে। যে এই যে আমি কথাগুলো লিখলাম, এরপর তুমি কি করবা? অবশ্যই এই যে এখানে যে এক্সাম্পলটা আছে ভল বক্সের, সেই এক্সাম্পলটা চিত্র এইভাবে এঁকে দেবো। ধরো এটাই হলো ভল বক্স। এটা আঁকা তো কঠিন কাজ না, এরকম এরকম দিয়ে এরকম এরকম টান দিয়ে দিবা, এটা একটা ভল বক্স হয়ে গেল। তাই তো? এখানে নিচে অবশ্যই লিখে দেবা চিত্র, এই যে ভল বক্স নিচেটা। তো এই হলো তোমার হলো লেখার পদ্ধতি আর কি। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এটা মাথায় রাখবা। শিমুল লাভ জানিয়েছো, তোমাকেও লাভ। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু জানার খুব দরকার আর কি, যে পরীক্ষা হলের জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে এই টিচাররা কোনভাবে লেখা দেখলে সে খুশি হয়। দেখো আমি যখন মার্কিং করি তখন কিন্তু এগুলো কিন্তু মাথায় রেখে, যে কে সংজ্ঞা দিয়েছে, কে উদাহরণ দিয়েছে, তারপরে কে চিত্র দিয়েছে, এর উপর কিন্তু মার্কিং হয়। ধরো এই প্রশ্নটা একজন লিখছে কিন্তু শুধু সংজ্ঞা দিয়ে গেছে আর কি, তাহলে সে কত পাবে? 5 মার্কের বেশি সে পাবে না। স্বাভাবিক, এটা শুধু সংজ্ঞা, মনে করো 4 ধরনের প্রতিসাম্যতা সে বলে গেছে এবং শুধু সংজ্ঞা দিয়ে গেছে, তাহলে সে কিন্তু 5 মার্কের বেশি পাবে না আর কি। ওকে, এটা মাথায় রেখো। আর যদি এরকম হয় যে হ্যাঁ, ও উদাহরণগুলো দিয়ে দিচ্ছে, তাহলে তার মার্কস কিন্তু আরো একটা বেড়ে গেল আর কি। সে 6 অথবা 7 কিন্তু পেয়ে যাবে আর কি। অর্থাৎ সে সংজ্ঞা দিছে, পাশাপাশি দিছে কি উদাহরণ দিছে, তখন সে 6 অথবা 7 পাবে। আর যখন সে চিত্র দিয়ে দিল, তখন সে হয়ে যাবে 8 অথবা 9 পেয়ে যাবে আর কি। যদি লেখা কোয়ালিটি খুব সুন্দর হয়, গোছানো লেখা হয়, মানে এলোমেলো না, হিজিবিজি লেখা না। হিজিবিজি লেখো না, হিজিবিজি লিখলে স্যারা খুব বিরক্ত হয় আর কি। তোমার লেখা খারাপ হোক, তাতে সমস্যা নাই, কিন্তু ধরো আমার মতো খারাপ হাতের লেখা এরকম হতে পারে, সমস্যা নেই। কিন্তু লেখাগুলো একটা লাইন থেকে আরেকটা লাইনে গ্যাপ রাখবা, যেন সহজে বোঝা যায়, একটা লাইনের মাঝখানে যেন একটা লাইন ঢুকে না যায় আর কি। এই জিনিসগুলো যদি মাথায় রাখো, তাহলে দেখবা যে তুমি 8 অথবা 9 পেয়ে যাচ্ছ আর কি এই প্রশ্নে। তো 8-9 পেলেই কিন্তু তবেই কিন্তু এই কোর্সে কিন্তু আমার A+ আসবে। আদারস কিন্তু কঠিন। এখন খেয়াল করে দেখো যে 80 মার্কের যে পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে তোমাকে তোমার ইনকোর্স মার্ক কত পেতে পারো সর্বোচ্চ? ইনকোর্স, সেশনাল, রেকর্ড টেকর্ড সব দিয়ে 16-17 বেশি পাবা না, শিওর থাকো। হয়তো কোনো কোর্সে 17-18 পেয়ে যেতে পারো, কিন্তু তুমি সব সাবজেক্টে 17-18 পাবা না। তাহলে ধরো তুমি অ্যাভারেজে 15 করে পাবা প্রতিটা কোর্সে। তাহলে তোমাকে A+ নির্ণয় করতে হলে, তাহলে ওই 20-এর মাঝখানে 15 আর 80 মাঝখানে 65, 65। তাহলে মিনিমাম 65 পালে কিন্তু তোমার A+ আসবে।
তাহলে 65 পেতে হলে তোমাকে কত ভালো লিখতে হবে তুমি বুঝতে পারতেছো? প্রতিটা কোশ্চেন অর্থাৎ 8টা কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে তো, 8×10 = 80। তো এই যে 8টা কোশ্চেন আছে আর কি, তো 8টা কোশ্চেনে 8×10 = 80, তার মানে তোমাকে কত মার্কস পেতে হবে খেয়াল করছো? প্রতি ইয়াতে আট আট করে যদি পাও তাহলে 8×8 = 64 হচ্ছে আর কি। মানে কোনো 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 ক্ষেত্রে 9ও পাওয়া লাগবে তোমার, কোনো কোনো ক্ষেত্রে 10ও পেতে হবে, তবেই তোমার কিন্তু A+ কনফার্ম হবে আর কি। এই জিনিসটা মাথায় রেখো। তো এই জন্য আমরা কিন্তু এটা 2 পয়েন্টে কিন্তু এগুলো মাথায় রাখবো, এবং আমি যদি শীট দিই এটা কিন্তু গুছিয়ে এইভাবে দিয়ে দেবো, সমস্যা নেই। ছবি টবি সহকারে সবই চলে যাবে তোমাদের। হ্যাঁ, তাহলে প্রথমে সংজ্ঞা, তারপরে উদাহরণ, তারপরে কি চিত্র, এগুলো একটার পর একটা দিয়ে যাবো আর কি। ওকে, তো তাহলে এটাকে আমরা হাইলাইট করি যে গলীয় প্রতিসাম্য। গলীয়, এটা আজকে একটু লং ক্লাস হয়ে যাবে কারণ আজকে শুরু করছে তো, লং ক্লাস হয়ে যাবে। যাদের সময় হবে না আজকে, ধরো পরে তুমি অন্য সময় ক্লাস দেখে নেবে, কারণ এটা রেকর্ডেড ক্লাস, মানে রেকর্ড হয়ে থাকবে, এই ক্লাসটা সবসময় জন্য থেকে যাবে, এটা ডিলিট করা হবে না। আমি ইউটিউবে এটা এক জায়গায় সেট করে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে গিয়ে তোমরা দেখতে পারবে। শুধুমাত্র যারা প্রাইভেট থাকবে তাদের, মানে এই গ্রুপে থাকবে তারাই শুধু ওখানে যেতে পারবে আর কি। তো যেটা বলছিলাম আর কি, তাহলে এটার সঙ্গে কি গলীয় প্রতিসাম্যতার সংজ্ঞা কি? যদি কোনো প্রাণীর দেহ এরকম গোলকাকৃতির হয়, ধরো আমার হাত এটা একটা গোলক, এবং তাকে দেখো এভাবে কাটলাম, এভাবে কাটলাম, এভাবে কাটলাম, এভাবে কাটলাম, যেভাবে কাটি না কেন, হ্যাঁ, ধরো এটা সেই গোলক। এই যদি কোনো প্রাণীর দেহ গোলকাকৃতি হয় এবং তাকে যেদিকে এইভাবে, এইভাবে, এভাবে, এভাবে যে কোনো তল বরাবর ভাগ করলে কি সমান অংশ পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলবো? গলীয় প্রতিসাম্য বলবো। আশা করছি সকলে বুঝতে পারছো আর কি। ওকে, তারপরে কেউ বুঝতে না পারলে কমেন্টস করে জানাবো আর কি। এবার আসো 2 নাম্বারটাতে চলে যাচ্ছে আর কি। 2 নাম্বারটা হলো অরীয় প্রতিসাম্য। কি প্রতিসাম্য? অরীয়। এটা তোমাদের কাছে খুব পরিচিত। এটা হাইড্রা, ইন্টারমিডিয়েটে কিন্তু তোমরা হাইড্রা পড়ে আসছো আর কি। তো এটা জাস্ট বেশ পরিচিত তোমাদের জন্য। তো অরীয় প্রতিসাম্যটা কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে অরীয় প্রতিসাম্য এবং দ্বিঅরীয় প্রতিসাম্য, এই দুইটার মাঝখান থেকে পার্থক্য নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকেই বুঝে উঠতে পারে না যে আসলে দুইটা স্পেসিফিক পার্থক্যটা কোন জায়গায়। তো সেটা আজকে আমি হাতে কলমে ধরিয়ে দেবো আর কি, কোন জায়গায় আসলে পার্থক্যটা হয়ে যায় আর কি। তো যেটা বলছিলাম আর কি, তাহলে অরীয় প্রতিসাম্য আমরা চলে যাচ্ছি আর কি। তো অরীয় প্রতিসাম্য কি? দেখো একটা জিনিস মাথায় রাখবা, এখানে লিখে দিচ্ছি। যখন তুমি অরীয় বলবা, ধরো অরীয়, যখন তুমি অরীয় বলবা, এই যে অরীয়, অরীয়, দরকার একটু নোট নিয়ে নাও সকলে। অরীয়র একটা মিনিং আছে, অরীয়র কেসে একটা মিনিং আছে। শিমুল ক্লিয়ার? ওকে, ভেরি গুড। অরীয়র একটা মিনিং আছে, মিনিং হলো কি? লম্ব অক্ষ, লম্ব অক্ষ, এটা একটু মাথায় রাখো। অরীয় বললেই বুঝবে কি? লম্ব অক্ষ বরাবর। অরীয় বললেই বুঝবে কি? লম্ব অক্ষ বরাবর। এটা একদম তুমি মাথায় ফিক্সড করে নাও, কারণ এটা অনেক জায়গায় এটা লাগে, এই অরীয় শব্দটা অনেক জায়গায় লাগে। তো অরীয় অর্থ কি? লম্ব অক্ষ বরাবর। তো লম্ব অক্ষ কোনটা? ধরো আমাকে যদি চিন্তা করি, তাহলে আমার লম্ব অক্ষ কোনটা হবে? আমার মাথা থেকে পা পর্যন্ত যে দূরত্ব, এটা হলো লম্ব বরাবর। আর এটা হবে কি? আর এটা হলো কি? প্রস্থ, হ্যাঁ, অনুপ্রস্থ বরাবর। সো তাহলে এটা হলো লম্ব অক্ষ, হ্যাঁ, এটা লম্ব অক্ষ, এটা অনুভূমিক। তাহলে এই যে লম্ব অক্ষ বিষয়টা, আমি কিন্তু সামনে কিন্তু একটা ছবি আছে, তুমি দেখতে পাচ্ছ আর কি, হাইড্রার ছবি দেখতে পাচ্ছ না? তো হাইড্রার ছবি কিন্তু এটা কি? লম্ব অক্ষ, এই লম্ব অক্ষ বরাবর। তাহলে এই অরীয় মানেই হলো লম্ব অক্ষ, এটা মাথায় রাখবে। এটা মাথায় থাকলে তুমি অনেকাংশে কিন্তু বিষয়টা সহজে বুঝে যাবে আর কি। তো দেখো আমরা এটা নিয়ে আলোচনা করতেছি আর কি, তাহলে কি হতে পারে বিষয়টা। তো আমরা বলছি, যদি কোনো প্রাণীর দেহকে, হ্যাঁ, মানে অরীয় প্রতিসাম্যতার সংজ্ঞা, প্রতিসাম্যতা মানে কি সেটা তো আমরা বুঝলামই, যে যে কোনো প্রাণীকে আমরা কাটবো, কাটলে সমান অংশ পাবো। এখন যেভাবে কাটি না কেন, সমান অংশ পেলে সেটা প্রতিসাম্য হবে, সমান অংশ না পেলে সেটা কি হবে না? প্রতিসাম্য হবে না আর কি। ওকে, তাহলে দেখো এখানে আমরা যেটা বলতেছি আর কি, এক মিনিট ফোনটা নিয়ে নিই।
তো যেটা বলছিলাম আর কি, ওরিও থাকলে বুঝবা কি লম্ব অক্ষ বরাবর। ওকে, ওরিও থাকলে বুঝবা কি লম্ব অক্ষ বরাবর। তো সো এই যে ওরিও শব্দটা আছে, আর এখানে দুটো শব্দ মিলে কিন্তু এক আছে ওরিও, একটা হলো কি প্রতিসাম্য। ওরিও প্রতিসাম্য যে কথাটা আছে, তাহলে সেটা যদি আমরা দুটাকে যদি দেখি আর কি, যে ওরিও মানে লম্ব অক্ষ বরাবর, আর প্রতিসাম্য মানে কি ভাগ করা যাচ্ছে আর কি, মানে সমানাংশ পাওয়া যাচ্ছে আর কি। তো দেখো, যদি কোনো প্রাণীকে তার দেহের লম্ব অক্ষ বরাবর, এই যে এটা হলো লম্ব অক্ষ, এইটা এইদিকে অথবা এইদিকে, ঠিক আছে, অথবা এইখান দিয়ে অথবা এইখান দিয়ে, হ্যাঁ, তাহলে যদি কোনো প্রাণীর দেহকে লম্ব অক্ষ বরাবর দুইয়ের অধিক ভাগে ভাগ করতে পারে, ওকে, যদি কোনো প্রাণীর দেহকে লম্ব অক্ষ বরাবর, এই যে ধরো এটা, এটা লম্ব অক্ষ বরাবর, আমার এটাকে চিন্তা করো, বা ধরো এই বোতলটাকে চিন্তা করো, বোতলটাকে চিন্তা করো, এইটাকে আমি কাটলাম কিভাবে, এইভাবে একবার কাটলাম, আবার এইভাবে একবার কাটলাম, আবার এইভাবে কাটলাম, কিন্তু সেটা কয়বার হচ্ছে, সেটা দুইয়ের অধিকবার হবে। যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইয়ের অধিক ভাগে ভাগ করা যায়, তখন তাকে বলা হয় কি ওরিও প্রতিসাম্য। ওকে, আশা করি বুঝতে পারছো। রাশেদুজ্জামান, ওকে জি স্যার, বুঝতে পারছো। ওরিও মানে লম্ব অক্ষ বরাবর ভাগ করা, ওকে ভেরি গুড, শরীফুল, ভেরি গুড। হ্যাঁ, ওরিও মানেই হলো লম্ব অক্ষ বরাবর, এটা মাথায় রাখবে আর কি। আচ্ছা, তাহলে দেখো, যদি কোনো প্রাণীর দেহকে তার দেহকে লম্ব অক্ষ বরাবর দুইয়ের অধিক ভাগে ভাগ করা যায়, তখন তাকে আমরা কি বলবো, ওরিও প্রতিসাম্য। ওকে, শিমুল কি বলছো, ওরিও প্রতিসাম্যতে কি কেন্দ্রের কথা উল্লেখ আছে? হ্যাঁ, বলতে পারো তোমরা কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, অর্থাৎ এই যে মাঝ বরাবর, অর্থাৎ কেন্দ্রের মাঝ বরাবর কিন্তু লম্ব বরাবর, এটা সমস্যা নেই। তুমি কেন্দ্রীয় বললে আরো বেশি ওটা স্পেসিফিক হবে, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ? তাহলে দেখো, যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় এই যে লম্ব অক্ষ বরাবর দুইয়ের অধিক ভাগে ভাগ করা যায়, তখন তাকে আমরা কি বলবো, ওরিও প্রতিসাম্য। ওকে, আশা করি সকলে বুঝতে পারছো। ওকে, শিমুল বলছে জি স্যার, ওকে। শিমুল আলী, ওরিও প্রতিসাম্যতে কি কেন্দ্র, হ্যাঁ, কেন্দ্রের কথা উল্লেখ করতে পারো, সমস্যা নেই, এটা ভালো হয় আর স্পেসিফিক হয় আর কি। কারণ ধরো বিষয়টা এরকম হতে পারে যে হ্যাঁ আমি এটা বোতলটাকে কাটলাম, কিন্তু বোতলের সাইড দিয়ে কাটলাম, তাহলে তো সেটা কিন্তু হবে না কিন্তু। আর যদি কেন্দ্র বরাবর কাটি তখন কিন্তু স্পেসিফিক হয়। ওকে, তবে যদি কেউ কেন্দ্র উল্লেখ করতে ভুলে যাও, তাহলে সেটা যেন মার্কস পুরোপুরি কেটে নেবে না, বাট কেন্দ্র উল্লেখ করলে একদম স্পেসিফিক অ্যান্সারটা হয়, এটা মাথায় রেখো। ওকে, ওকে, তাহলে আমি ফাইনালি এটা বলতেছি, যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইয়ের অধিক ভাগে ভাগ করা যায়, তখন তাকে আমরা বলবো দ্বিতীয় প্রতিসাম্য। আর দ্বিতীয় প্রতিসাম্য উদাহরণ হলো কি কি, আমরা হাইড্রাকে খুব সহজে নিতে পারি, হাইড্রা, হাইড্রা, ওকে, হাইড্রা সবচেয়ে বেস্ট এক্সাম্পল, আরো নিতে পারি, তোমার হলো জেলিফিশ নিতে পারি, অর নিতে পারি। তো একটা জিনিস খেয়াল রাখো, এখানে এক্সাম্পলে যদি বাই চান্স হাইড্রা বানানটা তুমি ভুলে যাও, দরকার তুমি বাংলায় হাইড্রা লিখে দাও, বাংলা হাইড্রা লিখে দাও, অথবা জেলিফিশ বাংলায় লিখে দাও, তাতেও হবে, সমস্যা নেই। ধরো তুমি লিখে দিলা জেলিফিশ, ধরো লিখে দিলা জেলিফিশ। যদি কারো যদি বৈজ্ঞানিক নাম মনে থাকে, যেমন অরেলিয়া, অরেলিয়া, তাহলে লিখে দিতে পারো AURELI, অরেলিয়া, AURELI, অরেলিয়া। ওকে, তারপরে ফাতেমাতুজ জোহরা বলছো স্টারফিশ, না স্টারফিশকে কিন্তু আমরা ওরিও প্রতিসাম্য বলতে পারবো না, কারণ স্টারফিশকে আমরা বলবো পঞ্চ ওরিও প্রতিসাম্য বলবো, এটা কিন্তু স্পেসিফিক, এটা কিন্তু এর মাঝখানে, হ্যাঁ ওরিও ওরিও প্রতিসাম্য হতে পারে, বাট সেটা কিন্তু পঞ্চ ওরিও প্রতিসাম্য। এটা মাথায় রাখবা, ঠিক আছে। স্টারফিশ হলো, ধরো তাদের এই পাঁচটা অংশ থাকে না, পাঁচটা বাহু থাকে আর কি, তো পাঁচটা বাহুকে আলাদা আলাদা করে নাও, নিয়ে প্রত্যেকটাকে দেখো একবার করে ভাগ করা যায় আর কি। অর্থাৎ পাঁচটা বাহুকে পাঁচবার ভাগ করা যায়, এই জন্য তাকে বলে পঞ্চ ওরিও প্রতিসম আর কি। তো ওটা ওরিও প্রতিসম, বাট ওটা আবার পঞ্চ ওরিও প্রতিসম, এটা মাথায় রেখো। ওকে, তো যেটা বলছিলাম আর কি, হ্যাঁ আশা করি বুঝতে পারছো। তো যেটা বলছিলাম আর কি, তাহলে ওরিও প্রতিসমের সঙ্গে আমাদের হয়ে গেল। আর চিত্র কি দেবা, এরকম হাইড্রার চিত্র দিয়ে দিবা আর কি, হাইড্রা, ঠিক আছে, হাইড্রার চিত্র দিয়ে দিবা, এই চিত্রটাই তোমরা দিয়ে দিবা আর কি।
ঠিক আছে, তাহলে আমাদের কটা শেষ হলো? দুইটা শেষ হলো। তো কি কি শেষ হলো? একটা হলো গলীয় গলীয় প্রতিসাম্য, একটা হলো কি অরীয় প্রতিসাম্য। তাহলে গলীয় প্রতিসাম্যের সংজ্ঞা কি ছিল? যদি কোনো দেহ গোলকাকৃতির হয় এবং তাকে যে কোনো তল বরাবর কি করা যায়, ভাগ করা যায়, তখন তাকে আমরা কি বলবো? গলীয় প্রতিসাম্য। আর গলীয় প্রতিসাম্য উদাহরণ কি? ভলবক্স। আর ভলবক্স একটা ছবি এঁকে নিচে লিখে দেবে চিত্র ভলবক্স। ওকে, এক গেল। 2 নাম্বার হলো অরীয় প্রতিসাম্য। যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর 2-এর অধিক ভাগে ভাগ করা যায়, তখন তাকে আমরা বলবো কি? অরীয় প্রতিসাম্য বলবো। যেমন এক্সাম্পল কি? হাইড্রা, তারপরে কি মিট্রিডিয়ামও দিতে পারি, অরেলিয়া দিতে পারি। তো তোমার যেটা ইচ্ছে সেটা দিবা, মিনিমাম একটা তো অবশ্যই দিবা আর কি। শরীফুল কমেন্ট করছো যে পঞ্চঅরীয় প্রতিসম। হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলছো, শরীফুল স্টারফিশের অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, সেটা হলো পঞ্চঅরীয় প্রতিসম। সো এই পর্যন্ত আশা করি কারোর সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবো, ওটা আমি রিপিট করবো। কোনটাতে সমস্যা সেটা উল্লেখ করে দেবো, আমি রিপিট করে দেবো আর কি। এবার আসো, তাহলে আমরা পরবর্তী অংশ চলে যাচ্ছি আর কি। 3 নাম্বার প্রতিসাম্যতার 3 নাম্বার সেটা কি? দ্বি অরীয় প্রতিসম। দ্বি অরীয় প্রতিসম। ওকে, ওকে, এবার শিখবো আমরা দ্বি-অরীয় প্রতিসাম্য। তো দ্বি-অরীয় প্রতিসাম্যটা কি? যদি তোমরা অরীয় প্রতিসাম্য বুঝে থাকো, তাহলে দ্বি-অরীয় প্রতিসাম্য অলরেডি হয়ে গেছে, তোমরা অনেকাংশে, অনেকাংশেই হয়ে গেছে। ওকে, এবার শিখবো আমরা দ্বি-অরীয় প্রতিসাম্য। সো এটা একটু ভালো করে খেয়াল করো যে দ্বি-অরীয় প্রতিসাম্যটা কি। আমি এখানে লিখে দিচ্ছি, ধরো এই যে লিখলাম দ্বি, আর এখানে আছে কি? অরীয়, আর এখানে লিখলাম হলো প্রতি। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, সহজ একটা বিষয়, যে এইটুকুন কিন্তু ঠিক আগে যা ছিল তাই। এইটুকুন বক্সের মধ্যে আমি দেখাচ্ছি, এইটুকুন আগে যা ছিল তাই। হ্যাঁ, মানে ওরই প্রতিসম সংজ্ঞা পর্যন্ত এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। মানে কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করবে আর কি। ঠিক আছে? হ্যাঁ, কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কি করবে? ভাগ করবে আর কি। কিন্তু আমরা অরীয় প্রতিসময় বলে বলেছি কি যে যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর 2-এর অধিক ভাগে ভাগ করা যায়, তখন তাকে বলবো কি? অরীয় প্রতিসম। কিন্তু দ্বি-অরীয় প্রতিসম কখন হবে? দ্বি থাকার কারণে একদম ফিক্সড হয়ে যাবে। দ্বি মানে হলো 2। ধরো দ্বি মানে কি? এই যে 2। দ্বি মানে কি? 2। 2 বলতে এখানে কি বলছে? 2 বার মিন করা হয়েছে। কয়বার? 2 বার। তাহলে দেখো, সংজ্ঞাটাকে একদম ক্লিয়ারলি হয়ে গেল আর কি, সিম্পল। সেটা হলো কি? যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর 2-এর অধিক ভাগে ভাগ করা যায় না, বা 2-এর 2 বারের বেশি ভাগ করা যায় না, যখন কোনো প্রাণীকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর 2-এর অধিক ভাগে ভাগ করা যায় না, তখন তাকে আমরা কি বলবো? দ্বি-অরীয় প্রতিসম। মানে এটাকে 2 বার ভাগ করা যায় বলে কিন্তু এর নামটা এরকম হয়েছে যে দ্বি-অরীয় প্রতিসম। আর অরীয় প্রতিসমের বেলায় কিন্তু স্পেসিফাই করে নাই ওখানে, 2 বারে বেশি হতে হবে। 2 বারে বেশি হতে হবে কেন? কারণ 2 বার হলে হবে দ্বিঅরীয় প্রতিসম, আর 2 বারে বেশি হলে তখন কি হবে? অরীয় প্রতিসম। তো দুইটার মধ্যে দেখো একদম স্পেসিফিক পার্থক্য দেখো। কি বলছো ফাতেমাতুজ জোহরা? 2 বারের বেশি ভাগ করা যাবে না, ইয়েস। 2 বারের বেশি ভাগ করা যাবে না। নাসিব বলছে 2 বার ভাগ করা যাবে, ইয়েস। মানে একই কথা, 2 বার ভাগ করা যাবে অথবা 2 বারের বেশি ভাগ করা যাবে না। মানে কি? ঘুরে ফিরে একই কথা, এটা মানে 2 বার ভাগ করা যাবে। ওকে, তাহলে যদি 2 বার ভাগ করা যায় তখন হবে দ্বিঅরীয় প্রতিসম, আর যদি 2 বারে বেশি ভাগ করা যায় তখন হবে কি? অরীয় প্রতিসম। একদম স্পেসিফিকলি ধরো তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে অরীয় প্রতিসম এবং দ্বিঅরীয় প্রতিসমের মধ্যে পার্থক্য কি, তো তুমি স্পেসিফিকলি তাকে অ্যান্সার করে দিবা যে দ্বিঅরীয় প্রতিসম বলে কি? কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করা যাবে ওই প্রাণীটাকে, কিন্তু 2 বারে বেশি ভাগ করা যাবে না। তাহলে হবে কি? দ্বিঅরীয় প্রতিসম। আর অরীয় প্রতিসম কখন হবে? কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করা যাবে কিন্তু 2 বারে বেশি ভাগ করা যাবে, তখন হবে কি? অরীয় প্রতিসম। আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। কিন্তু প্রশ্ন হলো যে এটাকে কেন 2 বার ভাগ করা যাচ্ছে বা 2 বারের বেশি ভাগ করা যাচ্ছে না কেন? তারও কিন্তু স্পেসিফিক রিজন আছে যে কেন তাকে 2 বারের বেশি ভাগ করা যাচ্ছে না। তো সেটাই আমরা দেখবো আর কি। তো সাধারণত আমি যেটা যেভাবে দেখাই আর কি, তোমাদের দ্বারা ওইভাবে দেখানোর চেষ্টা করি। ধরো এরকম, ধরো আমার এই যে ধরো 2টা শিং আছে এরকম, দেখা যাচ্ছে কিনা জানি না, ধরো এই যে এরকম 2টা শিং আর কি।
বা মনে করো একটা গরুকে চিন্তা করো আর কি, গরুর মাথাটাকে চিন্তা করো। হ্যাঁ, হ্যাঁ, এরকম দুইটা শিং, মনে করো এরকম দুইটা শিং আছে। এখন যদি আমাকে এইখান দিয়ে মাঝখান দিয়ে কাটে, এখান দিয়ে মাঝখান দিয়ে কাটে, তাহলে দেখো এইটা, এটা অর্ধেক হয়ে যাবে এই পার্টটা, আর অর্ধেক হয়ে যাবে এই পার্টটা। ওকে। আচ্ছা, যদি এই শিং দুইটা না থাকতো তাহলে দেখো এইভাবে একবার কাটা যেত, এইভাবে একবার কাটা যেত, আবার এই কোনা কোনা বরাবরও কাটা যেত আর কি। আর এই শিং থাকার কারণে কি হবে, এইভাবে একবার কাটবে, আর এই শিং এর মাঝখান বরাবর দিয়ে একবার কাটবে, কিন্তু এরপরে আর কোনো ভাগে ভাগ করতে পারতেছে না। হ্যাঁ, শরীফুল কি বলছো? দুইবার বেশি ভাগ করা হলে অরীয় প্রতিসম, আর দুইবারে ভাগ করা হলে দ্বিঅরীয়। গুড, ভেরি গুড। নসিব, দুই পাশে সমান অঙ্গ বিশিষ্ট জিনিস থাকতে হবে। ইয়েস, ভেরি গুড। শরীফুল, সত্যি কি শিং আছে? হ্যাঁ, শিং আছে, গোতা খাবা কিন্তু। হ্যাঁ, তো দেখো এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, যদি দেখতে পারো তাহলে খুব ভালো হয় আর কি, না হলে আমি একটু অন্যটা একেই দেখাতে হবে আর কি। দেখো, এই একটা প্রাণী আছে। হ্যাঁ, এই প্রাণীটি দেখো যে এই পাশে দেখো স্পেশাল একটা অঙ্গ আছে, এটাকে বলা হয় টেন্টাকল। এই যে এটা এবং এই পাশে, দেখতে পাচ্ছ? তো দেখো, যখন আমি এই প্রাণীটাকে ভাগ করব, অন্য কালার নিচ্ছি, ধরো একবার ভাগ করলাম এরকম করে, এরকম করে একবার ভাগ করলাম। ওকে, আশা করি দেখতে পাচ্ছ। আর একবার ভাগ করলাম হলো এই যে এইটার শিং, এটার টেন্টাকেলে মাছ বরাবর দিয়ে একভাবে ভাগ করলাম। কয়বার ভাগ হলো? দুইবার না? কিন্তু দেখো এইবার যখন এইভাবে ভাগ করব তখন কিন্তু দেখো এই পাটে, এই পাটে টেন্টাকেল থাকতেছে, এই পাটে টেন্টাকেল থাকতেছে না। হুম, ওকে, বুঝতে পারছো? তো এইভাবে যখন আমরা ভাগ করবো, এরকম এরকম ভাগ করব, তখন এইখানে দেখো টেন্টাকেল থাকতেছে, মানে এই খণ্ডটা যেটা হবে এটা, এখানে টেন্টাকেলের কিছু অংশ থাকবে, কিন্তু এই যে খণ্ডটা পাচ্ছি এখান থেকে কোনো টেন্টাকেলের কোনো নামগন্ধ নেই আর কি। হ্যাঁ, তো এই টেন্টাকল থাকতেছে না, তাহলে কি এইটার এটা সেম সেম হলো? সেম সেম তো হলো না। সেম সেম যখন হবে না তখন তাকে আর ভাগ করা যাচ্ছে না, ওটা কিন্তু হলো না, প্রতিসমতা হলো না। প্রতিসমতার নিয়ম হলো যত ভাগই করে কেন প্রত্যেকটা সেম সেম হতে হবে, কোনো পার্থক্য হতে পারে না, তখনই হবে কি প্রতিসম। তো এই যে বিশেষাঙ্গ, এই পাশে টেন্টিকল এই পাশে টেন্টিকল, এই বিশেষাঙ্গ থাকার কারণে কিন্তু তাকে আমরা দুইবারে বেশি ভাগ করতে পারছি না আর কি। তো আমি আরেকটা চিত্র এঁকে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো এইটা একটা প্রাণী মনে করো, এই গোলটা, তার এই পাশে একটা কি আছে, এরকম এই যে শিং আছে, এই পাশে একটা কি আছে, একটা শিং আছে মনে করো। ওকে, কথার কথা, এটা কিন্তু কাল্পনিক প্রাণী, আর মনে করুন এরকম প্রাণী আছে। হ্যাঁ, তো একে আমরা ধরো এইভাবে একবার ভাগ করলাম, তাহলে কি দুইটা সমান 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 পার্ট পেলাম। আবার ধরো এইভাবে একবার ভাগ করলাম, এই মাঝখান দিয়ে। হ্যাঁ, ভাগ করলাম, তাহলে দেখো প্রত্যেকটা খণ্ডের সাথেই দেখো টেন্টেকল, এই খণ্ডের সাথে টেন্টেকল একটু অংশ আছে, এই খণ্ডের সাথে টেন্টেকল একটু অংশ আছে, এই খণ্ডের সাথে টেন্টেকল একটু অংশ আছে, এই খণ্ডের সাথে টেন্টেকল একটু অংশ আছে। ওকে, তাহলে দুইবার ভাগ করলে কিন্তু প্রত্যেকবারই আমরা টেন্টেকল পাচ্ছি আর কি। কিন্তু হ্যাঁ, ভাগটা তো আসলে এভাবে হচ্ছে না, ভাগটা আসলে এদিক থেকে এদিকে, মানে এদিক থেকে, হ্যাঁ এদিক থেকে এইভাবে ভাগ হচ্ছে, কিন্তু এখানে 2D ডাইমেনশনে দেখাচ্ছে দেখে এরকম মনে হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু যদি আমরা এদিক দিয়ে ভাগ হয়, দেখো এই কোণ আছে বরাবর ভাগ হয় আর কি। হ্যাঁ, কর্নার বরাবর ভাগ হয়, দেখো এই খণ্ড যদি নাও অথবা এই খণ্ড যদি নাও, এই খণ্ডে কিন্তু দেখো কোনো টেন্টেকল পাওয়া যাচ্ছে না, মানে এখান থেকে ধরে নিয়ে আসলো, ধরো কেক কাটতেছে, কেকের এই অংশটা নিয়ে আসছো আর কি, তাহলে এখানে কিন্তু টেন্টেকলের কোনো অংশই নাই। হ্যাঁ, কিন্তু দেখো এই খণ্ডের সাথে আবার কি আছে, টেন্টেকল আছে, এই খণ্ডের সাথে কি আছে, টেন্টেকল, আবার এই খণ্ডের সাথে দেখো টেন্টেকল নাই আর কি। তাহলে টেন্টেকল যখন থাকতেছে না আর কি, তখন তো সমান সমান সেম সেম হচ্ছে না আর কি। যখন সেম সেম হবে না তখন তারা কি হবে না, প্রতিসাম্য হবে না। আর এই যে এই জন্যই তাদেরকে দুইবারে বেশি কি করা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না। আর দুইবারে বেশি ভাগ করা যায় না বলে তাদের নাম হয়েছে কি, দ্বিঅরীয় প্রতিসাম্য। আশা করি বুঝতে পারছো আর কি। আচ্ছা, তা শিমুল কি বলছো? এটা শুধু লম্ব অক্ষ বরাবর করলেই হবে। হ্যাঁ, ঠিক বলছো। তারপর মোস্তারি বলছে, স্যার ওরিও এর ক্ষেত্রে কি দুইবার ভাগ করা যাবে না? হ্যাঁ, ওরিওর ক্ষেত্রে দুইবার ভাগ করলে তুমি সেম সেম পার্ট পাবা, কিন্তু ওরিওর ক্ষেত্রে কি দুইবার বেশি ভাগ করা যাবে আর কি। তুমি চাইলে আরো অনেক ভাগে ভাগ করতে পারো, 3 বার 4 বার 5 বার এরকম ভাগ করতে পারবা আর কি। তাহলে করলে কি হবে, তোমার সেম সেম পার্ট পাওয়া যাবে আর কি। কিন্তু দ্বি ওরিওর ক্ষেত্রে ফিক্সড করা, নামের শুরুতেই আছে হলো দ্বি ওরিও, মানে ওরিও ভাবে, অর্থাৎ ওরিও মানে কি লম্ব বরাবর, তাহলে দ্বি ওরিও মানে কি দুইবার লম্ব বরাবর কি করা যাবে, ভাগ করা যাবে আর কি। ওকে, ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমি তিনটাকেই একবারে বলে দিচ্ছি আর কি, তিনটা অংশ তিনটা পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম। তো তার আগে একটু বলে রাখি, তো আমরা যে দ্বিতীয় প্রতিসম শিখলাম,
এটার এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হলো যে টিনোফোরা নামে একটা পর্ব আছে। হ্যাঁ, কি পর্ব? টিনোফোরা। লিখে দিচ্ছি আমি। টিনোফোরার সামনে সাইলেন্ট সি আছে, এই যে টিনোফোরা। টিনোফোরা নামে একটা পর্ব আছে, এটা না নন মেজর পর্ব আর কি, ঠিক আছে? মেজর পর্ব না, আমরা যে মেজর পর্ব যেগুলো শিখেছি সেগুলো না কিন্তু। এই টিনোফোরা নামে একটা পর্ব আছে। এই পর্বে একটা প্রাণী আছে, তার নাম হলো সিওলোপ্লানা। টিনোফোরাটা বানানটা দেখে নাও। আমি সিওলোপ্লানাটা লিখে দিচ্ছি, সিওলোপ্লানা, সিওলোপ্লানা। ওকে, এই সিওলোপ্লানা যে অ্যানিমালটা আছে দেখো, এবার কিন্তু নিচে টানতেছি, খেয়াল রাখো, এটা বৈজ্ঞানিক নাম, এই যে নিচে টানতেছি। এই সিওলোপ্লানা যে প্রাণীটা আছে তার ক্ষেত্রে এইটাই সেই সিওলোপ্লানার উদাহরণ আর কি। আমি এখানে যে ছবিটা আছে আর কি, সিওলোপ্লানার উদাহরণ। তাকে কিন্তু আমরা দুইবারে বেশি ভাগ করতে পারি না, এই জন্য তারা হচ্ছে কি দ্বিঅরীয় প্রতিসম। ওকে, আশা করি বুঝতে পারছো আর কি। তাহলে দেখো আমি এই তিনটা পয়েন্টকে একবারে বলতেছি। প্রথম পয়েন্টটা ছিল যে গোলীয় প্রতিসম। আমরা বলছি যদি কোনো প্রাণীর দেহ গোলকাকৃতি হয় এবং তাকে যে কোনো তল বরাবর ভাগ করলে সমান অংশ পাওয়া যায়, তখন তাকে বলে কি গোলীয় প্রতিসম। দুই নম্বর বলছে কি অরীয় প্রতিসম। যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইবারের বেশি ভাগ করা যায়, তখন তাকে বলে কি অরীয় প্রতিসম। ওকে, উদাহরণ কি হাইড্রা। 3 নম্বর দ্বিঅরীয় প্রতিসম। এক্ষেত্রে কি বললাম, যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইবারে বেশি ভাগ করা যায় না, তখন তাকে বলবো কি দ্বিঅরীয় প্রতিসম। এক্সাম্পল কি সিওলোপ্লানা। ওকে, তো আশা করি বুঝতে পারছি। এবার লাস্ট অন, সেটা হলো কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, তো এবার আসলে দ্বিপার্শ্বীয় প্রতিসম শিখাবো আমরা। তো বুঝতে পারতেছো, এটাকে আমরা কিন্তু আগে দ্বিপার্শ্বীয় প্রতিসম শব্দটার আসলে মিনিংটাকে দেখো, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে আর কি বুঝতে। প্রথমে লেখা আছে কি তারপর লেখা আছে পার্শ্বীয়, তারপর লেখা আছে কি প্রতিসাম্য। প্রত্যেকটা জিনিসের তুমি আলাদা আলাদা মিনিং করো। মিনিং করলে তুমি এখান থেকে তুমি, ওরে বাবা আগেই বলে দিয়েছে নসিব, মানুষ না, নসিব নিজেই দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো মিনিংটা কি বলতে পারবো বলো তো? তোমরা নিজেরা দেখো, একটু মাথায় খাটাও তাহলে বুঝতে পারবে। প্রথমে দ্বি মানে কি? দুই। দেখো, এই যে দ্বি, দ্বি মানে কি পাচ্ছি আমরা? দুই। দ্বি মানে দুই। হ্যাঁ, এক। তারপর পার্শ্ব মানে কি? পাশ। পার্শ্ব মানে কি? পাশ। পাশ, তার মানে কি দুই পাশ। ওকে, শিমুল কি বলছে? ফার্স্ট এক্সাম্পল বল বক্স, সেকেন্ড এক্সাম্পল হাইড্রাস, থার্ড এক্সাম্পল সেলমরা। ভেরি গুড। শরীফুল বলছে বিড়াল। ফোর্থ এক্সাম্পল ওয়েটিং। ওকে, ফোর্থ এক্সাম্পল ওয়েটিং না, ফোর্থ এক্সাম্পল হলো নসিব, ঠিক আছে? নসিব অলরেডি বলে দিছে যে ও নিজেই, আর যে শরীফুল বলে দিছে বিড়াল। যার যেটা ভালো লাগে দিয়ে দিবা, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো দেখো এটা খুবই সহজ কিন্তু। দ্বি মানে কি? দুই। পার্শ্বীয় মানে কি? পাশ। তারপর দুই পাশ। প্রতিসম মানে হলো সমান, তার মানে কি দুই পাশ সমান। একদম সিম্পল। দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি দুই পাশ সমান। এটা হলো মিনিং, ইনার মিনিং আর কি, ঠিক আছে? ওকে, তো সংজ্ঞাটা আমরা কিভাবে দেবো, সংজ্ঞাটা খেয়াল করো। আমি কিন্তু একটা সুন্দর করে একটা কচ্ছপের ছবি দিয়ে রেখে, দেখো কচ্ছপকে মাঝখান দিয়ে একটা কাঁচ দিয়ে কেটে ফেলছে, কেটে দেখো দুইটা সমান সমান পার্টে ভাগ করছে আর কি, ঠিক আছে? এই তো রাশেদ বলছে আর কি দুই পাশ সমান থাকবে। ভেরি গুড। তো দুই পাশ সমান দেখো, আমাদের ক্ষেত্রে দেখো আমি সামনে দাঁড়াচ্ছি তোমাদের সামনে, বা নিজেকেও আয়নার সামনে ধরে চিন্তা করতে পারো আর কি। যদি কোনো প্রাণীর দেহকে তার কেন্দ্রীয় মধ্যরেখা তল বরাবর যদি ভাগ করা হয়, ভাগ করলে ডানে এবং বামে যদি সদিশ অংশ পাওয়া যায়, খেয়াল করো, প্রতিসাম্যতার সংজ্ঞা এবং দ্বিপার্শ্বীয় প্রতিসমের সংজ্ঞা কিন্তু অলমোস্ট সিমিলার। পার্থক্যটা আমি বলে দেবো যে কোন নম্বর পার্থক্য আর কি, সেটা আমি বলে দেবো। আমি বলেছি যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় মধ্যরেখা বরাবর ভাগ করলে ডানে এবং বামে সমান অংশ পাওয়া যায় বা সদিশ অংশ পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলবো? দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, আবার বলতেছি,
যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্র অর্থাৎ মধ্যরেখা তল বরাবর ভাগ করলে ডানে এবং বামে সদিশ অংশ পাওয়া যায় বা সমান অংশ পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলবো? দ্বিপার্শ্বীয় প্রতিসম। যেমন আমি নিজে একজন দ্বিপার্শ্বীয় প্রতিসম, কারণ আমাকে যদি এই মধ্যরেখা তল বরাবর ভাগ করা হয়, দেখো ডান এবং বামে সমান অংশ পাওয়া যাবে। মানে ডানে এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এই পাশে চোখের অর্ধেক, মানে একটা চোখ, এই পাশে একটা চোখ, এই পাশে নাকের অর্ধেক, এই পাশে নাকের অর্ধেক, এই পাশে একটা কান, এই পাশে একটা কান, মানে সমান সমান পার্ট পাওয়া যাচ্ছে দুই পাশে। তখন তাকে আমরা কি বলবো? দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর দেখো শব্দটা কি ছিল? দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বি মানে দুই, পার্শ্ব মানে কি? এই যে পাশ, দুই পাশ, প্রতিসম মানে কি? দুই পাশ, প্রতিসম মানে সমান, তখন দুই পাশ কি হচ্ছে? সমান। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে যদি কোনো প্রাণীর দেহকে মধ্যরেখা তল বরাবর ভাগ করলে ডানে এবং বামে সদিশ অংশ পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলি? দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, আশা করি বুঝতে পারছো আর কি। আচ্ছা, যাই হোক। আহ তারপরে কি বলছে? ফাতেমা বলতেছে, স্যার টিকটিকিও কি দ্বিপার্শ্বীয় প্রতিসম? নিঃসন্দেহে, নিশ্চয়। তুমি দেখো আর কি কি প্রাণী আছে, এগুলো সব দ্বিপার্শ্বীয়। আমার সামনে একটা আছে, দেখো প্রাণী, এই যে তেলাপোকা, দেখছো? দেখা যায়, দেখা যায়, এই যে তেলাপোকা, এটা একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। হ্যাঁ, হুম, তেলাপোকা দ্বিপার্শ্বীয় প্রতিসম। শিমুল বলছে ইজিলি ক্লিয়ার স্যার। ওকে, নাসিব বলছে হ্যাঁ। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা আমি পুরো জিনিসটাকে একবারে সংক্ষেপে হাইলাইট করবো আর কি, তোমাদের জন্য একদম এবং হাইলাইটটা কিন্তু মাথায় সুন্দর করে গেঁথে রাখবে, দেখবে যে একদম তোমরা সুন্দর করে লিখতেই পারবা আর কি। আর আমি হাইলাইট করার পরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রত্যেকেরই এক্সাম্পল, নাম এবং এক্সাম্পল লিখে লিখে আমাকে জানাবো আর কি। তোমাদের নিজস্বভাবে যদি কিছুদিন নাম এক্সাম্পল দিতে চাও তাও হতে পারে। আচ্ছা, তারপরে শরীফুল বলছে বাঘ কি দ্বিপার্শ্বীয় প্রতিসম? অবশ্যই দ্বিপার্শ্বীয় প্রতিসম, অবশ্যই। ওকে, আসো সামনে গই। তাহলে 1 নাম্বার থেকে শুরু করতেছি। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, ধরো যে প্রজাপতি, তারপর ব্যাং, বাঘ, ছাগল, গরু, মহিষ, মানুষ, হ্যাঁ, শরীফুল, নসিব, এগুলো সব দ্বিপার্শ্বীয় প্রতিসম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে দেখো 1 নাম্বার থেকে শুরু করতেছি, পুরো জিনিসটাকে হাইলাইট করতেছি। ওকে, মনোযোগ দাও সকলে। আমরা বললাম যে প্রথমে সংজ্ঞা দিলাম যে প্রতিসাম্য থেকে, ও একটা জিনিস ক্লিয়ার করে নিই, প্রতিসাম্য এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এটির সংজ্ঞা কিন্তু খুবই ক্লোজ সংজ্ঞা, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আচ্ছা, রাশেদ বলছে সাধারণত আশেপাশে দেখা যাওয়া পাখি অধিকাংশ প্রাণীর দ্বিপার্শ্বীয়। গুড, ভেরি গুড। আসলে তাই, আশেপাশে দেখা যায় সব বেশিরভাগই হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। তোমাদের একটা কথা বলি, প্রাণী জগতে যে 9টি পর্ব আছে না, ধরো পরিফেরা, তারপরে নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, তারপরে হলো নেমাটোডা, তারপরে হলো মলাস্কা, অ্যানিলিডা, তারপরে অ্যাকানোডার্মাটা, হ্যাঁ, আর্থ্রোপোডা, অ্যাকানোডা, তারপরে কর্ডাটা, এই যে এই যেগুলো আছে, এগুলোর মাঝখানে মোস্ট অফ দেমই ধরো কারা কারা দ্বিপার্শ্বীয় প্রতিসম? প্লাটিহেলমিনথিস দ্বিপার্শ্বীয় প্রতিসম, নেমাটোডা দ্বিপার্শ্বীয় প্রতিসম, তারপরে মলাস্কার শুধুমাত্র গ্যাস্ট্রোপোডা ক্লাস ছাড়া সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, তারপরে অ্যানিলিডে সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, তারপরে আর্থ্রোপোডা সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, তারপরে অ্যাকাইনোডার্মাটার মধ্যে ওরা হলো পঞ্চমী প্রতিসম, ঠিক আছে? তবে তারা আবার লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর কর্ডাটার সকলেই হলো কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। তার মানে প্রাণী জগতের মোস্ট অফ দেম অ্যানিমালই হলো কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর তোমরা জানো আর্থ্রোপোডা পর্ব যদি দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়, তোমরা তাহলে কি বুঝতেছো? প্রাণী জগতে যত প্রাণী আছে তার 80 ভাগই হলো আর্থ্রোপোডা, 80 ভাগ আর্থ্রোপোডা। তাহলে 80 ভাগ আর্থ্রোপোডা প্রাণী যদি দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়, তার মানে কোনো কিছু তো বাকি থাকতেছে না। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আসো, তো যেটা বলছিলাম আর কি, তাহলে পুরো জিনিসটাকে হাইলাইট করতেছি। হাইলাইট করার আগে যে প্রতিসাম্য এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম সংজ্ঞার মধ্যে একটু পার্থক্যটা ক্লিয়ার করে দিচ্ছি আর কি। প্রতিসাম্যতে বলছে যে যদি কোনো প্রাণীর দেহকে মধ্যরেখা তল বরাবর ভাগ করলে সমান বা সদিশ অংশ পাওয়া যায়, তখন তাকে আমরা বলি প্রতিসাম্যতা। আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলছে যদি কোনো প্রাণীর দেহকে মধ্যরেখা তল বরাবর ভাগ করলে ডানে এবং বামে সদিশ অংশ পাওয়া যায়, তখন তাকে বলে কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তো খেয়াল করো, অলমোস্ট সিমিলার সংখ্যা কিন্তু, অলমোস্ট কাছাকাছি। প্রতিসাম্যতা মানে কি? মানে যত ধরনের গোলীয় বলো, অরীয় বলো, দ্বিঅরীয় বলো, দ্বিপার্শ্বীয় বলো, সবগুলোতে হলো এর মাঝখানে চলেছে, একটা সংখ্যাতে সবগুলোকে একসাথে নিয়ে এসেছে। এই জন্য বলছে যদি কোনো প্রাণীর দেহকে তার মধ্যরেখা তল বরাবর ভাগ করলে সদিশ অংশ পাওয়া যায়। এখানে কিন্তু বলে নাই ডানে না বামে, একটা না দুইটা, তিনটা না চারটা, কোনো কিছু বলে নাই, শুধু বলছে মধ্যরেখা তল বরাবর ভাগ করলে সদিশ অংশ পাওয়া যায়, বা তাকে কোনো তলে ভাগ করলে সদিশ অংশ পাওয়া যায়, তখন হবে প্রতিসম। আর দ্বিপার্শ্বীয় প্রতিসম কি বলছে?
তাকে মধ্যরেখা তলবরা ভাগ করলে ডানে এবং বামে সদস্য অংশ পাওয়া যায়, তখন তাকে হবে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। একদম ক্লিয়ার বিষয়টা? ওকে। তো যেটা বলছিলাম আর কি, তাহলে পুরো জিনিসটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করি এটা বুঝতে পারছো। তো তাহলে দেখো, প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা হলো যে যদি কোনো প্রাণীকে মধ্যরেখা তলবরা ভাগ করলে তার দেহে সদৃশ অংশ পাওয়া যায়, তখন তাকে বলে প্রতিসাম্য। আর যদি সদৃশ অংশ না পাওয়া যায়, তখন তাকে বলে কি অপ্রতিসাম্য। প্রতিসাম্যতা আবার 4 রকম। 1 নাম্বার, প্রথম হলো কি গোলীয় প্রতিসাম্য। যদি কোনো প্রাণীর দেহ গোলক আকৃতি হয় এবং তাকে যে কোনো তল বরাবর ভাগ করলে সদৃশ অংশ পাওয়া যায়, তখন তাকে বলা হয় কি গোলীয় প্রতিসাম্য। তো গোলীয় প্রতিসাম্য উদাহরণ কি ভলভক্স। ওকে। 2 নাম্বার, অরীয় প্রতিসাম্য। যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর 2 এর অধিক ভাগে ভাগ করা যায়, তখন তাকে বলে কি অরীয় প্রতিসাম্য। ওকে। আর অরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে কি বলছি, এক্সাম্পল হাইড্রা হতে পারে, অরিলিয়া হতে পারে, মিটিডিয়াম হতে পারে, ঠিক আছে, এগুলো হতে পারে। অরিলিয়া মানে জেলিফিশকে মিন করা হয়েছে। অবশ্য 3 নাম্বার দ্বিঅরীয় প্রতিসম। যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর 2 এর অধিক ভাগে ভাগ করা যায় না, বা এভাবে বলতে পারো, যদি কোনো প্রাণীর দেহে বিশেষ অঙ্গের উপস্থিতির কারণে 2 এর অধিক ভাগে ভাগ করা যায় না, বিশেষ অঙ্গ বলতে কি ওই যে 2টা শিং অথবা 2টা টেন্টিকলের কথা বলছি সেটা আর কি। যদি কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর 2 এর অধিক ভাগে ভাগ করা যায় না, তখন সে ধরনের প্রতিসমতা আমরা কি বলবো দ্বিঅরীয় প্রতিসম। উদাহরণ কি সিওলোপ্লানা। এবং লাস্ট ওয়ান কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। যদি কোনো প্রাণীর দেহকে মধ্যরেখা তলবরা ভাগ করলে ডানে এবং বামে সদৃশ অংশ পাওয়া যায়, তখন তাকে বলে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো এই হলো বিষয়। আমরা আজকে এই পর্যন্তই ক্লাস নেব। পরবর্তীতে আমরা এই অধ্যায়েরই অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, অন্য একটা টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো আর কি। তো আশা করি সকলে ভালো লাগছে। সকলে একটু কমেন্টস করে জানাও যে এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা, কমেন্টস করে জানাও। হ্যাঁ, আমরা কিন্তু এখন বিদায় নিয়ে নেবো, এই জন্য তোমরা একটু কমেন্টস করে যাও, বিদায় সম্ভাষণ টম্ভাষণ দিয়ে যাও। আর কোনো জায়গায় কারো কনফিউশন থাকলে আমাকে একটু জানাও, আমি আবার দরকার হলে সেই জিনিসটা বলে দেবো। ওকে, শরীফুল বলছে বুঝতে পারছে, শিমুল বলছে ক্লিয়ার স্যার। ওকে। ওকে, ফাতেমা বুঝতে পারছো, ভেরি গুড। ওকে। আর আমি সম্ভব হলে আজকেই তোমাদের এই তোমাদের যে গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আজকের লেকচারটার একটা পিডিএফ দিয়ে রাখবো আর কি। জি স্যার, ক্লাস থেকে অনেক ভালো বুঝবে। ওকে, ভেরি গুড। মুস্তারি, রিয়া, ভালো লাগলো, ভেরি গুড। তো তোমাদের যে সকল ফ্রেন্ড আছে তাদেরকেও ইনভাইট করো, যে তারা আহ, যেন এই ক্লাসে যোগদান করে আর কি, তাহলে আমাদের এই ক্লাসটা আরো জমজমাট হবে আর কি। শুন রয়েছে, আহ, খুব গোছানো একটা ক্লাস ছিল স্যার, এবং বুঝতে পারছি খুব সহজেই। ধন্যবাদ তোমাকেও। রাশেদ বলছো, জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ তোমাদের। তো যাই হোক, আর সময় নষ্ট করবো না, আর এই ক্লাস কিন্তু এখানে থেকে যাবে। অথবা আমি ইউটিউবে একটা আনলিস্টেড ফোল্ড করে ওখানে সিরিয়ালি একটা একটা করে ক্লাস রেখে দেবো আর কি, যেন তোমরা যে কোনো সময় অথবা অথবা যে কোনো সময় অথবা 6 মাস পরে, 1 বছর পরে, যে কোনো সময় তুমি ক্লাসটা যেন দেখতে পারো, সেইটাই করে দেবো আর কি ইনশাল্লাহ। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা এবং সকলকে বিদায় জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থেকো।